সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার একটি বিশেষ বিষয় হচ্ছে ভোজ্য তেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন বাস্তবায়ন, অগ্রগতি, বাধা ও করণীয়। প্রসঙ্গত এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজকে আমাদের অতিথিরা যুক্ত হয়ে গেছেন। তিনজন অত্যন্ত বিজ্ঞ অতিথি আমার সাথে আজকে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী, বিভাগীয় প্রধান, রোগতত্ত্ব ও গবেষণা বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। তিনি যুক্ত হয়েছেন আমার সাথে। আজকে আমার সাথে ডক্টর আশেক মাহফুজ যুক্ত হয়েছেন, ফুড সায়েন্টিস্ট ডক্টর আশেক মাহফুজ, তিনি যুক্ত আছেন আমার সাথে। যুক্ত হয়েছেন মুস্তাক হাসান মোহাম্মদ ইফতিকার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মুস্তাক হাসান মোহাম্মদ ইফতিকার, তিনিও যুক্ত হয়েছেন। তিনজনকে স্বাগত জানাতে চাই। এবং যেমনটা বলছিলাম, আজকে আলোচনার বিষয় ভোজ্য তেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন বাস্তবায়ন, অগ্রগতি, বাধা ও করণীয়। আসলে এই বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা এই মুহূর্তে একেবারে সময়ের দাবি অনেকেই বলছেন। আমি একটু আলোচনা যদি অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যে ভিটামিন এ সমৃদ্ধ করার কথা বলছে। মানবদেহের জন্য আসলে ভিটামিন এর যে প্রয়োজনীয়তা বা গুরুত্ব, কিংবা ভিটামিন এর যদি অভাব থাকে সেক্ষেত্রে মানবদেহের উপর কি কি প্রভাব পড়তে পারে, শুরুতেই যদি জেনে নেই তবে এই ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন নিয়ে আলোচনা করতে সুবিধা হবে আমাদের। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি ধন্যবাদ দিই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে। ভিটামিন নিয়ে কথা হচ্ছে, তো ভিটামিন এ সম্পর্কে বলার আগেই আমি ভিটামিন জিনিসটা কি সেটা একটু যদি পরিষ্কার করে নেই। ভিটামিন বা আমরা বাংলায় যেটাকে খাদ্যপ্রাণ বলা হয়, সেটা হচ্ছে খুবই কম পরিমাণে আমাদের প্রয়োজন হয় এবং এটা কিন্তু এক ধরনের জৈব খাদ্য উপাদান, কিন্তু খুবই কম পরিমাণে আমাদের খাদ্যের মধ্যে লাগে। এবং যেটা না থাকলে আমাদের যতগুলো খাবারই আমরা খাচ্ছি, আমাদের খাবারটা আমরা খাচ্ছি আমাদের জীবনে কি বলে শরীরের কার্যক্রমগুলো যেন শারীরিক কার্যক্রমগুলো ঠিকমতো হয় সেজন্য। কিন্তু যদি ভিটামিনের অভাব হয় তাহলে এই কার্যক্রমগুলো ঠিকমতো হয় না আমাদের শরীরে। হ্যাঁ, এবং অনেক ধরনের ভিটামিন আছে, ভিটামিন এ থেকে ভিটামিন ডি আমরা চিনি, ভিটামিন ই, এই ধরনের 10-12 রকমের ভিটামিন আমাদের আছে। এবং ভিটামিন এ যেটা আমরা আজকে যেটা নিয়ে আলাপ করছি, সেটা যেটা বললাম যে খুব কম পরিমাণ লাগে এবং সাধারণত আমাদের খাবার থেকেই আমরা পেতে পারি এই ভিটামিন এ। আমাদের গাছ ফলমূল শাকসবজি থেকেও আসতে পারে, অথবা আমাদের প্রাণীজ খাবার থেকেও ভিটামিন আসতে পারে। কিন্তু যেটা হচ্ছে প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে বিশেষ করে শিশুদের মধ্যে এবং ল্যাকটেটিং মাদার বা কি বলে সাধারণ মানুষদের মধ্যেও অনেক সময় যে পরিমাণ ভিটামিন থাকার কথা সেই পরিমাণ আমরা পাই না, এবং এটার কারণে আমাদের অনেক রোগ শোক হয়। এবং কোন কোন ধরনের রোগ হয় সেটা যদি আমরা বলি, প্রথমেই আমরা যেটা দেখেছি অনেক আগে থেকে আমরা জানি যে নাইট ব্লাইন্ডনেস বা রাত কানা রোগটা বেশি হয়, মানে আমাদের দৃষ্টিশক্তি কমে যায়। সুতরাং ভিটামিন এর অভাবে দৃষ্টিশক্তির অসুবিধা হয়, সেটা একটা। আরেকটা যদি ভিটামিনের অভাব অনেকদিন যাবৎ থাকে তাহলে আমাদের বাচ্চাদের গ্রোথটা কম হয়, বাড়ে না ঠিক মতো, ব্রেনের ডেভেলপমেন্টে অসুবিধা হয়। আরেকটা হচ্ছে ইমিউনোলজিক্যাল, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এগুলো হচ্ছে মেইন জিনিস ভিটামিন এর অভাবে। আরও যদি ভিটামিন এর অভাবে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় বা খসখসে হয়ে যায়, এইগুলো আমরা জানি যেগুলো হয়। হ্যাঁ, এটা হচ্ছে। আর তো মূল যেটা আমরা বলতে চাই যে ভিটামিন এর অভাবে মূলত দৃষ্টিশক্তি, বা অনেক সময় হয় আমাদের চোখে যে অশ্রু যেটা ঝরে, যেটা চোখটাকে ভিজিয়ে রাখে, সেটা অনেক সময় হয় না, ড্রাই আইজ হয়ে যায় ভিটামিনের অভাবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে মূলত ভিটামিনের অভাবে আমাদের হয়ে থাকে। এটার অভাবে তো যখন আপনি যেটা বললেন ড্রাই আইয়ের কথা বললেন, সেটা এক সময় দেখা যায় যে এখানে যে পেশিগুলো আছে সেগুলো শুকিয়ে যায় এবং এক সময় অন্ধত্বেরও শিকার হয় অনেক সময় মানুষ। এটা ভিটামিন এর অভাবে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। আমি আবার আপনার কাছে ফিরবো অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী। আমি একটু ডক্টর আশেক মাহফুজের কাছে চলে যেতে চাই। ডক্টর আশেক মাহফুজ, খাদ্য পণ্যে খাদ্যের মাধ্যমে ভিটামিন এ সমৃদ্ধ খাবার পাওয়া বা খাদ্যের মধ্যে ভিটামিন এ কে সমৃদ্ধ করা হচ্ছে, এটি কিভাবে করা হয়, এটি যদি একটু বুঝিয়ে বলতেন, কিংবা এটি কেন করা হয়? কেন করা হয় আমরা তো বুঝতেই পারছি যে এর অভাবে অনেক কিছু হয়, অনেক রোগ হয়, কিভাবে করা হয়? ধন্যবাদ। প্রথমেই আমি গাজী টিভিকে ধন্যবাদ দেব, খুবই গুরুত্বপূর্ণ, জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভোজ্য তেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ বিষয়ক আজকের এই
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আসলে যদি আমরা বলি খাদ্য সমৃদ্ধকরণ, ইংলিশে বলে ফুড ফোর্টিফিকেশন। ফুড ফোর্টিফিকেশন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো খাদ্য, বহুল ব্যবহৃত খাদ্য, আমরা স্টেপল ফুড বলি, স্টেপল ফুডে কোনো ভাইটামিন অথবা মিনারেল যোগ করে ওর পুষ্টিগত মান উন্নয়ন করা হয়, যা অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার জনগোষ্ঠীর জন্য বা স্বাস্থ্য পুষ্টি উন্নয়নের জন্য এই প্রক্রিয়া আসলে ফুড ফোর্টিফিকেশন ইজ এ প্রক্রিয়া। ফুড ফোর্টিফিকেশন আসলে নতুন টার্ম না, হয়তো অনেকের কাছে এটা নতুন। কিন্তু যদি আমরা বলি যে আমরা সবাই জানি যে আমরা লবণে আয়োডিন দিচ্ছি, এটা একটা ফোর্টিফিকেশন প্রক্রিয়া, আয়োডিন ফোর্টিফিকেশন, যেটা কিন্তু আসলে আপনার প্রথম চালু হয়, ম্যান্ডেটরি হয় 1949 সনে। যেমন কানাডা হচ্ছে প্রথম দেশ যারা আপনার লবণে আয়োডিন সমৃদ্ধকরণ প্রথম চালু করে। মানে এটা কি বাইরে থেকে প্রোভাইড করা হচ্ছে? এটা বাইরে থেকে প্রোভাইড করা হয়। আসলে যদি আমি ফুড ফোর্টিফিকেশন বলি, আসলে দুইটা প্রক্রিয়া। একটা হচ্ছে কেমিক্যাল বা ইন্ডাস্ট্রিয়াল ফোর্টিফিকেশন, যেটা হচ্ছে লবণে আমরা আয়োডিন দিচ্ছি, আমরা ভোজ্য তেলে ভিটামিন এ দিচ্ছি, এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল বা কেমিক্যাল ফোর্টিফিকেশন। আরেকটা হচ্ছে বায়ো ফোর্টিফিকেশন, যেটা আপনার কনভেনশনাল ব্রিডিং বা জেনেটিক্যালি মডিফাইড ব্রিডিংয়ের মাধ্যমে আমরা কোনো পার্টিকুলার স্টেপল ফুডে, খাবারে, যেমন ধানে আমরা হয়তো জিঙ্ক বা অন্য কোনো মিনারেলস বা ভিটামিনের পরিমাণ বৃদ্ধি করতে, এটা হচ্ছে আপনার বায়ো ফোর্টিফিকেশন। সো আমাদের আজকে যে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ভোজ্য তেলে ভিটামিন এ ফোর্টিফাইড, হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফোর্টিফিকেশন আমরা বলতে পারি। এরকম আপনার আমাদের দেশে আপনার আসলে 1965 সনে আপনার এডিবল অয়েল ফোর্টিফিকেশন চালু হয়। এখন পৃথিবীর প্রায় 29টা দেশে ভিটামিন এ ফোর্টিফিকেশন হচ্ছে, তেলে ভিটামিন এ ফোর্টিফিকেশন হচ্ছে। এরকম যদি আমরা বলি রাইস বা আমাদের চাল আপনার 1952 সাল থেকে প্রথম ফোর্টিফিকেশন শুরু হয়, অনেক আগে, যেটা আমরা বলতে পারি। যেমন এখন পৃথিবীতে প্রায় 6টি দেশে আপনার রাইস ফোর্টিফিকেশন ম্যান্ডেটরি। এরকম যদি আমরা বলি হুইট ফ্লাওয়ার ফোর্টিফিকেশন, আটা ময়দা ফোর্টিফিকেশন, এটা প্রায় পৃথিবীর প্রায় 86টি দেশে আপনার ম্যান্ডেটরি হুইট ফ্লাওয়ার ফোর্টিফিকেশন। এটি চালু হয় 1942 সনে। এবং ফোর্টিফিকেশনের বিভিন্ন, আমি যেরকম বললাম, বায়ো ফোর্টিফিকেশন, ইন্ডাস্ট্রিয়াল ফোর্টিফিকেশন। এখন ফোর্টিফিকেশন কেন? ফোর্টিফিকেশন আসলে হচ্ছে আপনার মানুষের নিউট্রিশন বা পুষ্টির যে ঘাটতি পূরণের জন্য একটি সবচেয়ে সহজ এবং কস্ট ইফেক্টিভ আমরা বলি একটি প্রক্রিয়া, যেখানে আপনার যে খাদ্যে আমরা ভিটামিন বা মিনারেল মিক্স করব, এর স্বাদ, বর্ণ, কোনো কিছুই চেঞ্জ হবে না। এই জন্যই মানুষ, এবং এটা এমন একটা খাদ্য হবে যেটা সব মানুষ খায়। যেমন লবণ আমরা সবাই খাই, আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একটা নির্দিষ্ট পরিমাণ লবণ খাই। যেমন তেল আমরা সবাই খাই। এই জন্য এইসব কিছু স্টেপল ঠিক করা হয় যেটা সবাই মানে একটা নির্দিষ্ট পরিমাণ খায়। এই জন্যই এইসব প্রোডাক্ট করা হয়। আর একটা আপনারা জানেন যে আমরা সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম আছে আমাদের, 5 বছরের নিচে বাচ্চাদের আমরা বছরে 2 বার ভিটামিনের সাপ্লিমেন্টেশন দিই। এটা একটা খুবই একটা ব্যয়বহুল প্রক্রিয়া এবং অনেক লজিস্টিক্স দরকার। সারা বাংলাদেশের এত মানুষ, বাচ্চাদেরকে এটা খাওয়ানো, সরবরাহ, এটা বিশাল লজিস্টিকের ব্যাপার। এবং যদি ফুড ফোর্টিফিকেশন আপনার ফ্যাক্টরিতে আপনার নির্দিষ্ট মাত্রায় ভিটামিন বা মিনারেল মিক্স করা হবে, এটা অটোমেটিক সাপ্লাই চেনে যে কোনো মানুষের কাছে, সারা দেশের যে কোনো প্রান্ত মানুষের কাছে পৌঁছে যাবে। মানে শুধু শিশু না, সকল বয়সের মানুষের কাছে পৌঁছবে। মানে সেক্ষেত্রে ওই যে একটা প্রকল্প ছিল আমরা ছোটবেলায় দেখতাম, ভিটামিন এ ক্যাম্পেইনের যে কথা বললেন, মানে এই বিষয়গুলোকে আসলে যেহেতু পৌঁছানো খুব কষ্টকর, এ কারণেই কি ভোজ্য তেলের মাধ্যমেই ভিটামিন এ পৌঁছানোর এই উদ্যোগ, এরকম টাইপের কিছু? এটা অনেকটা এরকম, কারণ ভিটামিন এ আমাদের শুধু যে বাচ্চাদের লাগবে তা না, আমাদের সবারই ভিটামিন, সব বয়সের মানুষের জন্য ভিটামিন এ দরকার। এবং আমাদের যে ভিটামিন এ যে সোর্স, যে খাদ্য, এটা কিন্তু আসলে একটু দামি হবে, কারণ সব খাবারে তো ভিটামিন এ থাকে না। কাজেই এই জন্য সমস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য এবং সমস্ত বয়স ভেদে পৌঁছানোর জন্য ফোর্টিফিকেশন, ভোজ্য তেলে ভিটামিন এ ফোর্টিফিকেশন একটি খুবই উত্তম
সবচেয়ে বেস্ট এটা একটা ভালো উদ্যোগ। হ্যাঁ, এটা একটা ভালো প্রক্রিয়া হতে পারে। আমি ফিরবো নিশ্চয়ই ডক্টর আশেক মাহফুজ আপনার কাছে আবারও। আমি একটু চলে যেতে চাই মুশতাক হাসান, মোহাম্মদ ইফতিকার। এই সংক্রান্ত একটি আইনও আছে, আমি যতদূর পড়েছি বা যতদূর জানি, সরকার 2013 সালে ভোজ্য তেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন প্রণয়ন করেছেন এবং ভিটামিন এ সমৃদ্ধকরণ ভোজ্য তেল ভোক্তার কাছে পৌঁছতে মানে এই আইনে বিশেষ কি কি পদক্ষেপ নেওয়া আছে বা মানুষের আসলে জানা প্রয়োজন যে এই আইন, এরকম একটি আইন আছে এবং এই আইনে জনগণের কাছে পৌঁছাতে এই ধরনের বিষয়গুলো সরকার গ্রহণ করেছেন, এইসব পদক্ষেপগুলো একটু যদি বলতেন মুশতাক হাসান, মোহাম্মদ ইফতিকার। ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে গাজী টিভি কর্তৃপক্ষ এবং সম্মানিত শ্রোতা দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। একটা যখন আইন হয় তখন সে আইনটা কিভাবে বাস্তবায়ন করা হবে, সেখানে কি কি চ্যালেঞ্জ হয়, কার কি করণীয়, এই বিষয়গুলো বলা থাকে। এই যে 2013 সালের ভোজ্য তেল সমৃদ্ধকরণ আইন হয়েছে, সেখানে আপনার 23টা ধারা আছে, 2টা তফসিল আছে। এই ধারাগুলোতে মূল যে বিষয়গুলো বলা আছে যে ভিটামিন এ কি পরিমাণ বা কি মাত্রায় মিশ্রণ করতে হবে ভোজ্য তেলের সাথে। তারপরে বলা আছে যে নির্ধারিত প্রতীক ব্যবহার করতে হবে, কারণ জিনিসটা যে জেনুইন। তারপরে বলা আছে যে একটা ঘোষণা দিতে হবে ভিটামিন এ সমৃদ্ধ, বাংলা এবং ইংরেজিতে বড় বড় অক্ষরে এবং অমোচনীয় কালিতে। তারপরে বলা আছে যে সরকার এবং রিফাইনারি সকলে এটা সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করবে জনগণকে বোঝানোর জন্য। আরও বলা আছে যে যখন এই আইনটা করা হলো তখন রিফাইনারিরা, বিশেষ করে কারণ তারাই তো তৈরি করে, রিফাইনারিরা তারা তাদের ক্যাপাসিটি বৃদ্ধি করবে এবং তারা কিভাবে এই জিনিসটা বাস্তবায়ন করবে এই বিষয়ে কিছু পরামর্শ এগুলো দেওয়া আছে। তো এগুলো হচ্ছে মূল আইনের কথা। এছাড়া তো বলাই আছে যে এটা না করলে কি অপরাধ হবে, তার জন্য সাজা, এগুলো আছেই, বা কে কখনো ওগুলো আসবে, কিন্তু মূল মেসেজটা হচ্ছে এটা, এগুলো এখানে দেওয়া আছে। শুধু তাই না, এর ভিত্তিতে আরেকটা কাজ করেছে কি যে এই যে যখন এখানে মাত্রা বলে দিল এবং কি রং হবে, এরপর আমি যেটা মিস করেছি যে এরপর একটা বিধিমালা হচ্ছে 2015-তে, সেখানে এই মেসেজগুলো, এই পদ্ধতিগুলোকে ডিটেল করা আছে এবং এই দুই আইনের ভিত্তিতে বিএসটিআই স্ট্যান্ডার্ড নির্ধারণ করেছে। সয়াবিনের স্ট্যান্ডার্ড কি হবে এবং পাম অয়েলের কি হবে। মানে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে তার মাত্রা, বর্ণ, রং, গন্ধ, এগুলো সবই বলা আছে। তো এগুলো হচ্ছে পৌঁছে দেওয়ার জন্য জনগণের কাছে, প্লাস রিফাইনারি যারা যাতে সচেতন হয়, তারা বুঝতে পারে এই ব্যবস্থাগুলো আইনে আছে। আইনে আছে। এক্ষেত্রে আসলে একটি মানে প্রসঙ্গ চলেই আসে, সেটি হলো আমরা বাজার থেকে যে তেলগুলো কিনে এখন খাচ্ছি, ঠিক বর্তমানে খাচ্ছি, এগুলোতে আসলে ভিটামিন এ নাই, তাই তো? এটা হচ্ছে যে বিভিন্ন সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা বিএসটিআই তারা নমুনা সংগ্রহ করে এবং টেস্ট করে, এবং তারা যত সংগ্রহ করেছে তাতে দেখা গেছে যে কিছু কিছু, আমি আপনাকে শতাংশটা স্পেসিফিক বলতে পারছি না, আনুমানিক 30 থেকে 40% মাত্রার মধ্যে থাকে এবং বাকিগুলোতে হচ্ছে যে মাত্রার নিচে থাকে। এবং কিছু কিছু সয়াবিন তেলে হচ্ছে আদৌ কোনো ভিটামিন পাওয়া যায়নি, এগুলো পাওয়া গেছে। আমি আসলে আরো বিস্তারিত জানতে চাই, নিশ্চয়ই আপনার কাছে ফিরে আসবো। আমি একটু চলে যেতে চাই আবারও অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী আপনার কাছে। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে ভিটামিন এর যে ঘাটতির কথা আমরা বলছি এবং ভিটামিন এর অভাব হলে কি কি হয় সেটি আপনি বলেছেন এর আগে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঘাটতি আছে, এই চিত্রটা কেমন? মানে ধরেন বিভিন্ন বয়সের কিংবা নারী পুরুষ কিংবা শিশু বা যারা বয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রে এই যে চিত্রটা, একটা ঘাটতির যে চিত্রটা, এটা আসলে কেমন? আপনারা মানে এরকম কোনো তথ্য পেয়েছেন কিনা? ধন্যবাদ। এটা নিয়ে গবেষণা হয়েছে এবং আমাদের দেশব্যাপী কিছু সার্ভে করা হয়েছে, মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভে বলা হয়। আমাদের সরকার থেকেই এটা বিশেষ কিছু রিসার্চ অর্গানাইজেশনের মাধ্যমে এগুলো করা হয়েছে। তো আমরা যেটা জানি যে 2011-12 দিকে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভে হয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের যারা 5 বছরের নিচের বাচ্চা, বয়সের বাচ্চা, তাদের প্রায় 20% ইয়েতে ভুগছে, মানে ভিটামিন এ, স্বল্প মাত্রা ভিটামিন এতে ভুগছে। তার মানে প্রতি 5 জনে 1 জন বাচ্চার আসলে ভিটামিনের যে মাত্রা থাকার কথা সেটা নেই। এবং আমরা যেটা দেখেছি যে গর্ভবতী এবং
না, যে সমস্ত নন ল্যাকটেটিং বা যারা বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছেন না, সেই সমস্ত মায়েদের মধ্যেও আমরা দেখা গেছে যে সেই সময় প্রায় 7% মহিলা এরকম আমাদের ভিটামিনের স্বল্পতায় ভুগছিলেন। তো এটা তো বেশ আগের আমরা কথা বললাম 11-12। সাম্প্রতিককালে আরেকটা গবেষণা হয়েছে, তবে ওখানে গবেষণাটার চিত্র এখনও আমরা পুরোপুরি হাতে পাইনি। তবে আমরা যেটা প্রিলিমিনারি জেনেছি যে মাত্রাটা কমেছে যদিও, তারপরেও এখানে একটা বেশ মানে যে ঘাটতি, যেটা ভিটামিনের ঘাটতি, একটা উল্লেখযোগ্য সংখ্যক লোকের মধ্যেই এখনও ভিটামিনের ঘাটতিটা রয়ে গেছে। যদিও বাচ্চাদের মধ্যে ভিটামিন এর যে ঘাটতিটা ছিল সেটার জন্য আমাদের যে ভিটামিনের ক্যাপসুল, এটা বেশ ভালোভাবেই চলছে আমাদের কয়েক বছর ধারাবাহিকভাবেই চলছে এটা, এবং আমরা এক্সপেক্ট করছি যে এই বর্তমানে যে সার্ভেটা হয়েছে এখানে একটা কম বেশি আমরা উন্নতি দেখা যাবে, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে সাধারণভাবে এখনও ঘাটতি আছে বেশ উল্লেখযোগ্য একটা সংখ্যক লোকের মধ্যে ভিটামিনের ঘাটতিটা রয়ে গেছে। আমি আবারও ফিরবো নিশ্চয়ই অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী। আমি ডক্টর আশিক মাহফুজা আপনার কাছে চলে যেতে চাই। সেটি হলো যে এর আগে আপনি বলেছেন যে যাতে সর্বসাধারণের কাছে যারা অনেক সকলেই যে খাবারগুলো গ্রহণ করে তাদের মধ্যে একটি হচ্ছে ভোজ্য তেল, এবং ভোজ্য তেলের মধ্যে ভিটামিন এ সমৃদ্ধ করা হলে সেটি সকলের কাছে পৌঁছবে এবং এতে খরচ কম হবে এবং সহজে পৌঁছানো যাবে। আপনি এমনটাই বলেছেন। অন্য কোনো খাদ্যপণ্যে কি ভিটামিন এ সমৃদ্ধ করা যায় না, শুধু ভোজ্য তেলে? অবশ্যই। আমি প্রথমে বলেছি যে তেল আমরা বেছে নিয়েছি এই জন্যই, তেল একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট মাত্রায় সবাই গ্রহণ করে, এবং ভিটামিন এ এটা হচ্ছে আপনার কয়েকটা ভিটামিনস আছে যেটা আপনার এ, ডি, ই, কে, এই 4টা ভিটামিনস হচ্ছে আপনার ফ্যাট সলিউবল আমরা বলি, যেটা তৈলে বা তেলে আপনার দ্রবীভূত হয়। এই জন্যই তেলটা বেছে নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সাথে সাথে আমরা আমাদের খাদ্য মন্ত্রণালয়ের একটা প্রকল্প আছে যেটা আপনার আমাদের খাদ্য বান্ধব এবং বিজিডি প্রোগ্রামে আপনার চাল দেওয়া হয়, ফোর্টিফাইড চাল, যেখানে আপনার 6টা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, সেখানে ভিটামিন এ একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা সংযুক্ত করা হচ্ছে, এবং এটা খাদ্যে দেওয়া হচ্ছে আপনার চালে দেওয়া হচ্ছে, মিক্স করা হচ্ছে। এবং বাংলাদেশে আমার মনে হয় তেল একটা সবচেয়ে ভালো মাধ্যম, যে সবাই খাচ্ছে, এই জন্য তেলটাই বেছে নেওয়া হয়েছে। ওকে, কিছুক্ষণ আগে যেটা মুশতাক হাসান মোহাম্মদ ইফতিকার বলছিলেন যে আসলে যে আমরা যে বাজার থেকে যে ভোজ্য তেলটি আসলে কিনে খাই সেটি আসলে সয়াবিন তেল বলা হয়, এবং এই সয়াবিন তেলে কি পরিমাণ ভিটামিন এ থাকে সেটি তিনি একটি চিত্র তুলে ধরেছেন। এটি আসলে শরীরের জন্য কতটুকু নিরাপদ? মানে আমরা জেনে বুঝেই খাচ্ছি কিন্তু যে এতে আসলে কোনো উপকার নেই। আপনার মানে পক্ষ থেকে যদি বিশ্লেষণটা বলা হতো। না, ঠিকই। আপনার যদি তেলে আপনার সরকার বা আমাদের দেশে যারা পুষ্টিবিদ বা যারা আপনার এই সাথে জড়িত কাজ করেন, তারা অবশ্যই চিন্তা ভাবনা করেই, এবং আমি বলেছি প্রায় পৃথিবীর অনেক দেশে আপনার ভোজ্য তেলে ভিটামিনে ফোর্টিফিকেশন করা হচ্ছে। এখন যে উদ্দেশ্যে করা হচ্ছে, আমাদের যা আপনি যে বলছে যে ন্যাচারাল যে সোর্সগুলো আছে আপনার ভিটামিন এ পাওয়ার জন্য একটু ব্যয়বহুল, তো আমাদের বটম অফ দ্য পিরামিড, আমাদের নিম্ন আয়ের লোকেরা যারা ভিটামিন এ ডিফিসিয়েন্ট, রিয়েল থিং ব্যাপার হচ্ছে ওইটা, তো তাদের জন্য আসলে ভিটামিন এ ফোর্টিফাইড তেল খাওয়া উচিত। কিন্তু আমাদের ইফতিখার স্যার যেটা বলেছেন যে আসলে আমাদের খোলা তেল যেটা আমরা পাওয়া যায়, আমরা একটা গবেষণা দেখা গেছে 2017 সালে একটা গবেষণা, ICDDR গবেষণায় প্রায় 65% আপনার খোলা তেল হিসেবে বিক্রি হচ্ছে। এবং আপনি অবশ্যই স্বীকার করবেন যে খোলা তেলের মূল গ্রাহক হচ্ছে আমাদের নিম্ন মধ্যবিত্ত যারা, তারাই বেশি খোলা তেল খায়, কারণ এটা আপনার বিভিন্ন কোয়ান্টিটিতে পাওয়া যায়, আপনি 20 টাকা 50 টাকা তেল কিনতে পারেন। তো এবং যেটা হচ্ছে খোলা তেলে আমাদের প্রফেসর সোহেল রেজা বলেছেন যে একটা সার্ভেতে পাওয়া গেছে খোলা তেলে আপনার ভিটামিনের পরিমাণ খুবই কম। 2017 সালে একটা সার্ভেতে পাওয়া গিয়েছে যে খোলা তেল বা আপনার ড্রামে যে তেল বিক্রি হয় তাতে অনলি 7% তেলে আপনার সঠিক মাত্রায় ভিটামিন এ বিদ্যমান। কাজে আমাদের যে উদ্দেশ্য, সরকারের যে উদ্দেশ্য বা আমাদের জনস্বাস্থ্য উন্নয়নের যে উদ্দেশ্য, যে আমাদের নিম্ন আয়ের জনগোষ্ঠী যাতে ভিটামিন এটা পায়, কিন্তু এই প্রক্রিয়া তারা ভিটামিন এ সমৃদ্ধ তেল পাচ্ছে না, কারণ
যখন এটা খোলা আকারে বিক্রি হবে তখন এটা আলো বা বাতাসের সংস্পর্শে আছে, এবং ভিটামিন এ নর্মালি আলোর সংস্পর্শে এটা আপনার নষ্ট হয়ে যায়। কাজে কাজে এই জন্যই আমাদের শিল্প মন্ত্রণালয় একটা উদ্যোগ নিয়েছে অলরেডি আপনার 2022 সন থেকে আসলে ডিসেম্বরে ওনারা উদ্যোগ নিয়েছে যে আপনার সমস্ত তেল প্যাকেটজাত করে বিক্রি করতে হবে। কেন বিক্রি করতে হবে? যাতে আমাদের জনগোষ্ঠী ভিটামিন এর বেনিফিটটা পায়। কারণ আমাদের তেলের আপনার বোতলে বিক্রি হয়। আমাদের যদি আমরা বলি 2013 সন থেকে 2023 আমাদের তেলের কনজাম্পশন কিন্তু অনেক বেড়েছে। যেখানে 2013 সনে ছিল অ্যারাউন্ড 11 গ্রাম পার পারসন পার ডে, এখন প্রায় 22 গ্রাম খাচ্ছে। কিন্তু আমাদের বেশি তেল না খেয়ে আমার স্যার আলাপ করতেছিলেন যে বেশি না খেয়ে আমরা কম খাবো, কিন্তু ভিটামিন সঠিক মাত্রায় ভিটামিন সমৃদ্ধ তেল খাবো, তাহলে কিন্তু আপনার অনেক মানুষের যে সেটি উপকারী। আমি ফিরবো নিশ্চয়ই। আমি চলে যেতে চাই এই ঠিক এই মুহূর্তে মুশতাক হাসান মোহাম্মদ ইফতিকার আপনার কাছে। আমরা আইনের কথা বলেছি, আর কি কি সহায়ক আইন আছে এই ভিটামিন এ সমৃদ্ধকরণ, নিরাপদ ভোজ্য তেল প্রাপ্তি নিশ্চিত করতে, আর কি কি সহায়ক আইন আছে? এবং সেই সাথে ডক্টর আশেক মাহফুজ একটি কথা বলছিলেন, খোলা তেলের বিষয়টি চলে এসেছে। খোলা তেল মানে বাজারে বিক্রি করার আইনগত দিকটি আসলে কি? আইনে কি আছে খোলা তেল বিক্রি করার কোনো বিধান? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি দুটো প্রশ্ন করেছেন। একগুলো হচ্ছে যে আর কি সহায়ক আইন আছে। সরকার যখন কোনো বা পার্লামেন্ট যখন কোনো আইন প্রণয়ন করে তখন সবসময় বলা হয় যে আয়কার বা বিগত আইনের সাথে এটা অতিরিক্ত হবে এবং সহায়ক হবে, এগুলো বলা হয়। তো এই ধরনের খাদ্যপণ্য যখনই আমরা ডিল করি তখন কয়েকটা জিনিস চলে আসে কমনলি। সেটা হলো যে পণ্যের মান বিশ্লেষণ, মান যাচাই করা, নমুনা সংগ্রহ করা, বিশ্লেষণ করা ল্যাবরেটরিতে। তারপরে প্যাকেজিংয়ের ব্যাপারটা আসে, কোন প্যাকেটে রাখা হবে সেটা কেমন হবে। ভেজালের ব্যাপার আসে, কার মাল আমি কিনলাম সেটা শনাক্ত করার বিষয় আসে। তারপরে খারাপ মালামাল হলে পণ্যটাকে প্রত্যাহার করার বিষয় আসে। এখানে ভারী ধাতু বা তেজস্ক্রিয় পদার্থ এবং কেমিক্যাল অবশিষ্টাংশ আছে কিনা সেগুলোর বিষয় আছে। এবং লেবেল লাগানো হলো কিনা, প্রকৃতভাবে লেবেলে ঘোষণা দেওয়া হলো কিনা, এই আইনগুলো এই বিষয়গুলো বাধ্যতামূলকভাবে প্রতিটা আইনে থাকবে। এখন হচ্ছে যে 2013 সালের আইনে যা অভাব আছে সেগুলো অন্য আইন দ্বারা ঘাটতি করার নিয়ম আছে। এই মর্মে বিএসটিআইয়ের প্যাকেজিং সংক্রান্ত আইন আছে, তারা সেখানে বলে দিয়েছে। ফুড সেফটি অথরিটিরও প্যাকেজিং সংক্রান্ত বলা আছে। ফুড সেফটি অথরিটির স্পর্শক আইন, দ্যাট ইজ ফুড কন্ট্যাক্ট ম্যাটেরিয়াল আইন আছে, সেখানে বলা আছে যে প্লাস্টিক বা এইচডিপি দিয়ে আমি প্যাকেটটা তৈরি করব, সেখানে কি কি থাকতে পারবে, এবং যেগুলো মানে অনুমোদিত নয় সেগুলো মাত্রা কত সেগুলো বলা আছে। তো আপনার বিএসটিআইয়ের বেশ কয়েকটা আইন আছে, এদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের 4টা বিধিমালা আছে, মূল আইন ছাড়াও বিধিমালা আছে। তারপর ওদিকে ভোক্তা অধিদপ্তরের হচ্ছে লেবেলিং বা ঘোষণা সংক্রান্ত বিধিমালা আছে। তো এরকম 6-7টা আইন আছে এর সহায়ক আইন হিসাবে, এবং একজন অপরজনকে পরিপূরক করবে, কন্ট্রাডিক্ট করলে মানে করবে না, পরিপূরক করবে, এভাবে বলা আছে। এবং শুধু এই আইনে যখন কোনো একটা কাজ করতে গিয়ে ডেফিসিয়েন্সি হয় বা ফুড কন্ট্রোল এজেন্সিরা যখন থেমে যায় তখন তারা অন্য আইনের সহায়তা নিয়ে সেগুলোকে সমাধান করে। আর আপনার খোলা তেল, বাজারে খোলা তেল বিক্রির যে বিষয়টি আছে, এটা একটু বিষয় হলো কি, দেখেন আমাদের এই 2013 সালের আইনটাকে মূল থিম উদ্দেশ্যটা হলো এখানে ভিটামিন সমৃদ্ধ করা। আর বিভিন্ন ধারাতে যে কথাগুলো বলা আছে যে এটা প্যাকেজিং করতে হবে, এখানে ঘোষণা দিতে হবে, লেবেলিং করতে হবে, প্রতীক লাগাতে হবে, সব কিছু ইন্ডিকেট করে যে এই তেলটাকে প্যাকেজ করতে হবে। এখন আইনে খোলা তেল বিক্রি করার ব্যাপারে ডাইরেক্ট বলা না থাকলেও এটা হচ্ছে যে বিক্রি করাটা আপনার যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, এটা বিক্রি করাটা অনুচিত হবে। এইটুকু পর্যন্ত, আর কোনো মানে এখানে আইনগত কোনো না, আইনগত আছে। এটা হলো কি যে দেখেন না নির্দেশনা, এটা হচ্ছে যে সরকার একটু খেয়াল করতে হবে। সেটা হলো যে আইন হয়েছে, আইনের আন্ডারে গেজেট হয়, এসআরও হয়, গেজেট হয়, এখানে বলা থাকে ওই আইনটা বাস্তবায়নের বিষয়টা। যেমন একটা কথা বলা আছে যে রেস্তোরাঁ মালিকগুলো নির্দিষ্ট সময় গেজেট করে বলা হবে এরপর থেকে তারা সমৃদ্ধকৃত তেল ব্যবহার করতে পারবে না, সেটা করা হয়নি। এখানেও করতে হবে কি, যেহেতু আমার প্যাকেটের কথা বলা আছে,
তারপরে নষ্ট যেন না হয় বলা আছে সরকারকে একটা এসআরও বা গেজেট করতে হবে যে হ্যাঁ এখন থেকে আর খোলা তেল নিষিদ্ধ, খোলা ভোজ্য তেল রেস্টুরেন্টে তো আমরা দেখি যে এক তেল কয়েকবার ইউজ করে, সেখানে সেই সব বিষয়গুলো এগুলো বিষয় হচ্ছে কি যে নিয়মের কন্ট্রা সেটা ভিটামিন এ সমৃদ্ধ হলে তো কোনো কাজে লাগবে না, কাজে লাগবে না, কারণ ওটা হচ্ছে এটা আমাদের স্যাররা আছেন বলতে পারবে, ওটা অন্য কনভার্ট হয়ে অন্য একটা কিছু হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমি এই প্রশ্নটা আমি রেখে গেলাম ডক্টর আশিক মাহফুজ আপনার কাছে। বারবার একই তেল ব্যবহার করা, সেক্ষেত্রে ভিটামিন এর কি অবস্থা হয়? এবং শুধু বাজারে তো সয়াবিন তেল পাওয়া যায় না, তেলের অনেকগুলো রকম ভেদ আছে, সরিষার তেল আছে, পাম অয়েল আছে, এক একজন এক একটা খেতে অভ্যস্ত, সেসব তেলের ক্ষেত্রে কি ধরনের বিষয়গুলো মানা হয়? আমি নিশ্চয়ই এই প্রশ্নটি আপনার কাছে থাকবে। আমি অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী আপনার কাছে যেতে চাই, ওই ড্রামে খোলা তেলের কথাই আমি আবার ফিরে আসতে চাই। মানে জনস্বাস্থ্য সুরক্ষায় মানে তেলের গুরুত্ব কতখানি সেটা তো আমরা আপনাদের আলোচনা থেকে বুঝতে পারছি, কিন্তু এই যে ড্রাম থেকে যে অস্বাস্থ্যকর তেল আমরা ব্যবহার করছি বা খাচ্ছি বা আমরা শরীরের ভেতরে যাচ্ছে, এটি আসলে শরীরে কি ধরনের প্রভাব ফেলছে বা কি ধরনের ক্ষতি করছে, যদি একটু বুঝিয়ে বলতে। হ্যাঁ, ধন্যবাদ। একটু আগে আমরা স্যারের যে আলোচনায় শুনলাম যে আমাদের যে সে 2013 সালের যে আইনটা আছে, সেই আইনটা এবং তার সাথে যে অন্যান্য আইনগুলো আছে, সেই আইন পরিষ্কারভাবে আসলে ইমপ্লাই করে যে আমরা যে তেলটা বাজারে কিনবো সেই তেলটা এমন একটা মানে প্যাকেজের মাধ্যমে আমরা কিনবো যেখানে চমৎকারভাবে লেখা থাকবে এটাতে ভিটামিন এ দেওয়া আছে, এখানে ভিটামিন কি বলে প্যাকেজিং যে ম্যাটেরিয়াল সেটা আসলে স্বাস্থ্যসম্মত, সেগুলো ইমপ্লাই করে যে এটা হবে। কিন্তু দুর্ভাগ্য হলো বাংলাদেশে যে পরিমাণ তেল বিক্রি হয় তার প্রায় 65% তেলই খোলাভাবে বিক্রি হয়, মানে এটা কোনো প্যাকেটজাতভাবে বিক্রি হয় না। এবং খোলাভাবে বিক্রি হয় মানে কি, যারা তেল বিক্রি করেন তারা যখন বড় বড় যারা তেল আসলে প্রক্রিয়াজাত করেন, বাইরে থেকে নিয়ে এসে এটাকে আবার প্রসেসিং করে যখন বিক্রি করেন, যারা বাংলাদেশে 4-5টা কোম্পানি আছে, তারা তখন বড় বড় ড্রামে বিক্রি করেন। এবং এই ড্রামগুলো কি সেটা যদি আমরা দেখি, এই ড্রামগুলো হচ্ছে অন্য কেমিক্যাল ইম্পোর্ট করার জন্য যেই ড্রামগুলো ব্যবহার হতো সেই ড্রামগুলো দিয়েই তারা আবার এই তেলগুলো নিয়ে আসছেন। হ্যাঁ, ধরেন বড় বড় রেস্টুরেন্টে হয়তো তেল কিনে নিয়ে আসলো ওই ড্রামে, অথবা ছোট ছোট প্রসেসিংয়ে প্ল্যান্ট আছে যারা নিজেরা আবার একটু ভিটামিন এ অ্যাড করে প্যাকেটজাত করে বিক্রি করে, তারা ড্রামে নিয়ে আসে তেলটা। এখন সমস্যা হচ্ছে যে ড্রাম নিয়ে আসছে সেটা ফুড গ্রেডেড ম্যাটেরিয়াল না, কারণ এটা আসলে কেমিক্যালের ড্রাম ছিল, এটা একটা কথা। এবং ওই কেমিক্যালের ড্রামটা যে কি হরেক রকমের কেমিক্যাল বাংলাদেশে ইম্পোর্ট হয়, ওষুধের থেকে শুরু করে সার পর্যন্ত, সারের বিভিন্ন কিছু টাইপ সারও ওই কেমিক্যাল ড্রামে আসে, পেস্টিসাইড ওগুলোতে আসে। তো ওইটাই আবার আমরা খাবার তেলের জন্য ব্যবহার করছি, সুতরাং আপনি বুঝতেই পারছেন যে ওখান থেকে কন্টামিনেশন খুব সহজেই হবে। আরেকটা জিনিস আমরা দেখেছি, একেবারে সরজমিনে গবেষণা করে দেখা গেছে এই ড্রামগুলোকে খুব একটা পরিষ্কার করা হয় না, এবং পরিষ্কার করা সম্ভবও না, কারণ ওটার মুখ দুটা এমন ছোট ছোট থাকে যে ওটা আসলে ভেতরে পরিষ্কার করাটা খুব ডিফিকাল্ট, এবং ওটার মধ্যে ঠিক এক ধরনের লেয়ার পড়ে যায় বিভিন্ন ময়লা। কিন্তু ওই ময়লাগুলো আবার আমাদের তেলের সাথে লেগে থাকে, যেটা আমরা খাই। তাহলে এটাতে না বোঝার কিছু নাই যে ওই ময়লা থেকে তেলটা কন্টামিনেটেড হচ্ছে। এছাড়া এটা যেহেতু ফুড গ্রেডেড ম্যাটেরিয়াল না, প্লাস্টিক কন্টামিনেশনও যেটা হচ্ছে সেটা একটা আমাদের জন্য, আমরা ইদানিংকালে জানতে পারছি যে প্লাস্টিকের বিভিন্ন ধরনের প্লাস্টিক আসলে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, তেলের মাধ্যমেও সেটা হতে পারে। হ্যাঁ, তখন এটার অসুবিধাটা কোথায়? অসুবিধাটা একটা হচ্ছে যে আমরা যে আইনটার কথা বলেছি যে যেই প্যাকেটে বিক্রি হবে সেই প্যাকেটে লেখা থাকতে হবে, কিন্তু আসলে এই ড্রামের মধ্যে তো কিছু লেখা নেই, এবং এটা আমরা ধরতেও পারবো না এই ড্রামটা কোথা থেকে আসছে। হ্যাঁ, আপনি যে ফাইন করবেন, আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা গিয়ে যেটা ধরবে সেটারও কোনো উপায় নাই, কারণ এই ড্রামের মধ্যে কিছু লেখা নেই এটা কোথা থেকে এসছে। সুতরাং সেটার জন্যই আমরা বলছি যে ভোজ্য তেল যদি হয় তাহলে সেটা আসলে এরকম নন ফুড গ্রেডেড ম্যাটেরিয়াল ড্রামে বিক্রি করা যাবে না। এটা যদি বাল্ক বিক্রি করতে হয় তো সেটার জন্য আলাদা সিস্টেম তৈরি করতে হবে, যেখানে আমরা ট্রেস করতে পারি এবং স্বাস্থ্যসম্মত উপায়ে যেটা ক্যারি করা যায় সেটা বলছি। শুধু তাই নয়, এই ড্রাম থেকে আপনারা প্যাকেজিং এর কথাটা বলছেন, এই ড্রাম থেকে যদি কেউ প্যাকেট করে আলাদা বোতলে ভরে ভিটামিন এ সমৃদ্ধ করে বাজারে নিয়ে আসতে চায়, তাও তারা যে বোতলটাতে করে নিয়ে আসছেন সেটিও প্লাস্টিক, এটিও তো স্বাস্থ্যকর নয়। না, এটাও ওই বোতলটাও ফুড গ্রেডেড প্লাস্টিক হতে হবে, যেটা দিয়ে ফুড গ্রেডেড হতে হবে। এবং আমরা এটাও বলছি যে আমাদের দেশে সাধারণত
খুব স্বচ্ছ প্লাস্টিক ব্যবহার করা হয় যেখানে আলো ঢুকে যাচ্ছে। আমরা বলছি যে না, সেটা ঠিক না। সেটা তো আমরা জানি যে আলো যদি তেলের মধ্যে পড়ে তাহলে ভিটামিন এ কমে যায়। সেই জন্য এটা হতে হবে এক ধরনের কি বলা যায়, এটা কভার্ড হতে হবে বা বাদামি রঙের হতে হবে যেন আলোটা ভিতরে না ঢুকে। সেই জিনিসটাও আমরা বলতে চাই যেন একটা করে, কিন্তু আনফর্চুনেটলি আমরা আমাদের মার্কেটে সেই ধরনের প্রোডাক্ট দেখছি না এখন। ওকে, এই আইনটি নিয়ে নিশ্চয়ই কথা বলবো। সবশেষে নিশ্চয়ই এই বাধা বা করণীয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের দুজনের কাছে জানতে চাইবো। ডক্টর আশেক মাহফুজা, আপনার কাছে যেতে চাই। একটি প্রশ্ন তো রেখেইছিলাম, এই যে রেস্টুরেন্ট কিংবা আমরা বাইরে খেতে যাই খুব শখ করে, সেখানে দেখা যায় যে একই তেল বারবার ব্যবহার করা হচ্ছে, পোড়া তেলের মধ্যেই আবার দেখা যাচ্ছে খাদ্যবস্তু প্রস্তুত করা হচ্ছে, এবং সেই সাথে বাজারে বিভিন্ন ধরনের তেলের রকমভেদ আছে। সেই তেলগুলোর ক্ষেত্রে ভিটামিন এ সমৃদ্ধকরণের বিষয়টি কিভাবে মাথায় রাখা হবে? সবগুলোতেই সম্ভব কিনা? আমরা সব অবশ্যই এখন মানুষ সচেতন, মানুষ জানে যে তেল আপনার রিপিটেড হিটে আপনার তেল ভিটামিন এ তো থাকবেই না, সাথে তেলের যে আপনার কোয়ালিটি তাই নষ্ট হয়ে যাবে। আপনার ট্রান্সফ্যাট, আপনি বলেন সরকার আইন করেছে যে ট্রান্সফ্যাট 2%-এর নিচে থাকতে হবে। যখন আপনার রিপিট হিট করবো আমরা, তখন ট্রান্সফ্যাটের পরিমাণ অনেক বেড়ে যাবে, যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। যেমন আপনার হৃদরোগ, কিডনি, স্যার বলতে পারবেন, এসব রোগ বালাই হতে পারে। কাজে রিপিটেড যে হিটিং করে যে তেলটা ব্যবহার করা হয়, এটা কোনো মতেই ব্যবহার করা উচিত না। এটা আমাদের খুবই সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে আমাদের আসলে আমাদের সোহেল স্যার বলেছেন যে আমরা শুধু ভিটামিন প্যাকেটজাত তেলে আপনার ভিটামিন এ থাকার কথা, কিন্তু আমরা যেটা বলি যে যদি এটা আপনার ট্রান্সপারেন্ট হয়, এটা আবার আমাদের দেশের সবার আমাদের কনজিউমারদের চাহিদা, তেল সাদা হইতে হবে এবং তা দেখা যেতে হবে। এই দেখে মানুষ তেল আসলে বাজার থেকে নেয়। এই জন্যই আপনার এদের ভিতরে প্রতিযোগিতা আছে রিফাইনারিদের ভিতরে, কার তেল কত সাদা। কিন্তু আসলে তেল কিন্তু আসলে সাদা হওয়ার কথা না, কারণ এতে ন্যাচারালি আপনার বিটা ক্যারোটিন থাকে, যেটা আপনার হলদে টাইপ হবে। এটা হচ্ছে তেলের আসলে বৈশিষ্ট্য। কিন্তু আমরা তেল দেখতে চাই, দেখে কিনতে চাই, এই জন্য এটা প্রতিযোগিতা। এটা এই জন্য বিএসটি আসলে একটা কালার লিমিট সেট করে দেওয়া আছে যে আমরা এর চেয়ে নিচে আমরা সাদা করতে পারবো, কালার এই কালার রেঞ্জে থাকতে হবে। তো এখন এটার প্রয়োগ তো আসলে এভাবে হচ্ছে না। আমরা বাজারে দেখি যে আমরা যদিও বলি যে প্যাকেটজাত তেলে আপনার ভিটামিন এ থাকবে, কিন্তু ওইখানেও আপনার ভিটামিন এ আমাদের মিক্স করতে হচ্ছে, যেটা ন্যাচারালি থাকার কথা। আমাদের হয়তো মিক্স না করলেও চলতো, কিন্তু আমাদের মিক্স করতে হচ্ছে। কিন্তু যখন এটা আমরা এভাবে আলুর সংস্পর্শে রাখি, তখন ভিটামিন এ আপনার কমে যাচ্ছে। এটা কি শুধু সূর্যের আলো, নাকি আমরা যে কৃত্রিম আলো ব্যবহার করি ঘরের লাইট, মানে ইলেকট্রিক আলোতেও কি নষ্ট হয় ভিটামিন এ? ইলেকট্রিক আলোতে নষ্ট হবে এরকম আমার জানা নেই, কিন্তু সূর্য আলোতে আলট্রাভায়োলেট রে যেটাকে বলে, সূর্য আলো থেকে পাওয়া যায়, এটাতে আপনার ভিটামিন এ নষ্ট হবে। কোনো কি পরামর্শ আছে এই যে ড্রামে খোলা তেল বাজারে বিক্রি, এই বিষয়টি যে আমরা বন্ধ করতে পারছি না, আপনার পক্ষ থেকে কোনো রকমের পরামর্শ আছে? অবশ্যই। যেটা হচ্ছে আমাদের সরকার আপনার বিভিন্ন 2013 সনে আইন করে, আইনটার উদ্দেশ্য ছিল যে আমাদের সবাই ভিটামিনের সমৃদ্ধ তেল পাবে। কিন্তু এটি যখন আমাদের আসলে এই সিদ্ধান্ত ভিটামিন এর সমৃদ্ধ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2013 সনে, 2011-12 আমাদের সোহেল স্যার বলেছেন 2011-12-তে যে মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভে হয় এর উপর ভিত্তি করে। কিন্তু আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা আমাদের অনেক উন্নতি হয়েছে, আমাদের ভিটামিন এ ডিফিসিয়েন্সি অনেক কমেছে, কিন্তু আমাদের 100% বা 90% আমরা পৌঁছতে পারি নাই। এই জন্য আসলে আমাদের অনেক কিছু করা দরকার। একটা হচ্ছে আমাদের যেহেতু একটা আপনার রিসার্চের মধ্যে পাওয়া গেছে আমাদের যে ড্রামগুলো ব্যবহার করছে তা ফুড গ্রেডেড না। এই নন ফুড গ্রেডেড ড্রাম পুনঃ ব্যবহারের ফলে আপনার এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই জন্য আমাদের এটা অবশ্যই আসলে বন্ধ করা উচিত, যে আপনার যেহেতু নন ফুড গ্রেডেড আমরা ফুড আইটেম আমরা ব্যবহার করছি। কিন্তু এখন এই জন্যই আপনার একটা রিসার্চের উপর ভিত্তি করে শিল্প মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছিল 2022 সনের ডিসেম্বর থেকে বাজারে কোনো খোলা তেল বিক্রি হবে না। মানুষের সবাই আমাদের ভিটামিন এর সমৃদ্ধ তেলের যে আইনের যে সুফলতা পেতে পারে। কিন্তু আসলে আমাদের যে একটা নির্দেশনা জারি করে শিল্প মন্ত্রণালয়, আসলে এই নির্দেশনা আসলে পরিপূর্ণ বাস্তবায়ন দরকার। এবং
একটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দরকার। অ্যাওয়ারনেস মানে আমি বলতে চাচ্ছি যে মানুষের জানতে হবে যে ভিটামিন এ কেন দরকার, এবং খোলা তেলে ভিটামিন এ থাকে না। আমরা হয়তো তেল কম খাবো, কিন্তু আমরা সঠিক মাত্রায় ফোর্টিফাইড তেল খাবো, এরকম একটা ক্যাম্পেইন দরকার। আপনার কোয়ালিটি কন্ট্রোল, যেটা আপনার খুবই ইম্পর্টেন্ট, আপনার বিএসটিআই, ডিএনসিআরপি বা আমাদের বিএফ, বাংলাদেশ ফুড সেফটি অথরিটি আছে, ওনার যে কোয়ালিটি কন্ট্রোলের দিকে আপনার একটু বেশি জোর দেন। যে সাথে সাথে আপনার আমাদের যারা রিফাইনারি আছে তারাও, কারণ যখন কোয়ালিটি কন্ট্রোল যখন টেস্ট করতে যাবে তখন কিন্তু তেলে ভিটামিন এ পাবে না। যেটা কোয়ালিটি কন্ট্রোলটা খুবই জোরদার করা উচিত। এবং আমরা যেটা প্রমোট করতে চাই যে প্যাকেজিং, এবং সঠিক প্যাকেজিংয়ে আপনার প্যাকেজিং ব্যবহার করে আপনার আমাদের তেল করতে হবে, আপনার মোড়কজাত করে বিক্রি করতে হবে। এবং এটা যে আপনার 1 লিটার 2 লিটার 10 লিটার করতে হবে তা না। আমরা বলছি যে আপনার দেখছেন শ্যাম্পুর প্যাকেট আছে, আপনার হয়তো 5 টাকা 2 টাকায় পাওয়া যায়। এরকম আপনার যারা আপনার নিম্ন আয়ের মানুষ, যারা হয়তো 20 টাকার তেল কিনবে, তাদের ছোট ছোট প্যাকেট করা যেতে পারে, তারাও যেতে পারে। এটা আমরা বলি পাউচ প্যাকেট। আমরা পাউচ প্যাকেট আমরা সবাই জানি, ইন্ডিয়াতে পাউচ প্যাকেটের ব্যাপক ব্যবহার হয়। আমরা যদি এটা চালু করতে পারি, পাউচ প্যাকেট আপনার ওপেক হয় এবং মূল্য সাশ্রয়ী। এটা আপনার যারা আমাদের বটম অফ দ্য পিরামিড যারা পপুলেশন, তারাও খুবই মানে এটা সহজে পেতে পারে, সহজ প্রাপ্য হবে তাদের কাছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আশিক মাহফুজ আপনাকে আপনার পরামর্শের জন্য। আমি একটু মুশতাক হাসান, মোহাম্মদ ইফতিকার আপনার কাছে চলে যেতে চাই। আমরা জানি আপনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন। সরকারের আইন নির্দেশনা ইত্যাদি বাস্তবায়ন বিষয়ে আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। ড্রামে খোলা ভোজ্য তেল বাজারজাতকরণ বন্ধে করণীয় কি হতে পারে, আপনার পরামর্শটা একটু জানতে চাই। এবং এই বিষয়ে যে সচেতনতা কিংবা এই বিষয়টি বন্ধ করার জন্য শুধুই কি উদ্যোগ সরকার নেবে, সরকারের একা উদ্যোগ থাকবে, নাকি আমরা যারা আছি, ভোক্তা পর্যায়ের মানুষ যারা আছি, তাদেরও কিছু দায়িত্ব এখানে আছে? আমি যদি একটু আপনাকে জিজ্ঞেস করি, মুশতাক হাসান। ধন্যবাদ। ড্রামে খোলা তেল বিক্রি করা, এটা আপনারা আমাদের সম্মানিত বিজ্ঞ অতিথিবৃন্দের কাছে শুনলেন। অনেক কারণ আছে যেটা একান্তই বন্ধ করতে হবে। এখন এটা বন্ধ করা কোনো কঠিন বিষয় না, কারণ এখনকার যুগটা হচ্ছে ইনোভেশন এবং ব্র্যান্ডিংয়ের। আমাকে যখন সরকার একটা অতি যুক্তিসঙ্গত কারণে সংসদে একটা আইন পাস করে দিয়ে আমাকে বাস্তবায়ন করতে বলল, তখন আমি সেটা নিয়ে লাফায় পড়ব। আমি জানি আমার টেকনোলজি আছে, আমি ওই খোলা ড্রামের বদলে আমি কি করব, আমি সাইলোতে দিব, তারপরে নাকি আমি লরিতে দিব যারা বৃহৎ ইউজার, আর আমাদের মতন যারা ছোট ইউজার তারা তো 5 লিটারই ইনাফ, এবং 5 লিটার আমাদের কনভেনিয়েন্ট। কাজে খোলা তেল ড্রামে বিক্রি করা হোক, আর যেভাবে বিক্রি করা টিনের পাত্র, এটা বন্ধ করতে হবে। এবং এর বিকল্পটা হচ্ছে রিফাইনারি এবং ভোজ্য তেল ব্যবসায়ীগণ করবে। আমাদের মাথায় একটা বিষয় আসছে কি, যে সরকার আইন করলো মানে সরকারের দায়। আসলে তা না। আপনার ফুড সেক্টরে যেটা আমি আমার প্রিভিয়াস অভিজ্ঞতাতে দেখলাম, যে যিনি উৎপাদন করেন যে কোনো বিষয় এবং বিক্রি করেন পয়সা দিয়ে, সেফটির দায়িত্বটা হলো তার। এবং এটা সব দেশেই বলা হচ্ছে। এবং কিছু ব্যাপার আছে, নিজের ঘরে যখন খাদ্য আসলো তখন সেফটির ব্যাপার আছে, এই জন্য বলা হয় এটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি। তো আমার এই আইনের সকল কিছুই ছিল হচ্ছে যে রিফাইনারি এবং আর যে প্যাকার্স রিপ্যাকার্স আছে তারা এই বিষয়গুলো ইনশিওর করবে। এখন তারা বিকল্প বের করতেই পারেন। এখন আমি যদি বিকল্পের কথা বলি, এটা হবে না, বিকল্প আছেই। এটা কাজে সেটাকে করতে হবে। কি বিকল্প আছে? নো ডাউট বিকল্প আছে। মানে আপনার পরামর্শটা কি, বিকল্পটা কি হতে পারে? কোনো মানে আপনি কি আজ দিবেন না? আমি যেমন না, আমি একটা বড় বলতে পারি, যারা বাল্ক ইউজার, যারা হচ্ছে প্রতিদিন হচ্ছে 500 টন বা 200 টন ইউজ করছে, তাদেরকে লরি গিয়ে সাপ্লাই করবে, কারণ সেখানে তাদের সাইলো থাকবে এবং পুরাটাই চেইন থাকবে, ক্লোজ থাকবে, যাতে করে একমাত্র যেখানে প্রসেসিং হয় সেখানে সয়াবিন তেলটা চলে গেল। আর যারা মিডিয়াম সাইজের, এই যে যারা মিডিয়াম সাইজের, যারা এই যে যারা এই ড্রামে বিক্রি করে, এটার ক্যাপাসিটি প্রায় 190 লিটার। তো এটা একটা সুবিধা। এখন এইটা হলো যে আপনার এই ড্রামটা প্রথমত যদি ফুড গ্রেড হয় তাহলে কোনো আপত্তি ছিল না। ফুড গ্রেড করার পরে যদি আলো এবং বাতাসের মানে প্রোটেকশন থাকে তাহলে কোনো আপত্তি নাই। কিন্তু এটা সম্ভব না যখন এটা খোলা বিক্রি করা হবে। যেটা আমাদের ডক্টর আশিক সাহেব বললেন যে যদি পাউচ থাকতো ভালো হতো। মানে ড্রামের বিষয়টিতে নিয়ে এক ধরনের আপত্তি আছে, সেটি আপনাদের তিনজনের বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি এবং আমরা নিজেরাও ফিল করি যে এটি আসলে স্বাস্থ্যকর হচ্ছে না, কিন্তু তারপর আমরা কিছু বলছি না।
একটা আইন আছে, তারপরও যারা আসলে বিক্রেতা রয়েছে কিংবা যারা এই বিষয়গুলোর সাথে যুক্ত রয়েছে তারা সেই আইনটি মানছে না। সংকটটা কোথায়? সংকটটা না আপনি যে বললেন তাদের সদিচ্ছার অভাব, মানছে না, ওইটাই হচ্ছে সংকট। আইনের প্রতি শ্রদ্ধা নাই, তাদের জনস্বাস্থ্য, দেশের বিপুল জনগোষ্ঠীর যে পুষ্টি চাহিদা আছে সেটার প্রতি তাদের শ্রদ্ধা নাই, তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নাই। শুধু তারা বলছে যে আমি যদি প্যাকেজ করি 5 লিটার হোক আর 10 লিটার হোক, এটা দাম বেড়ে যাবে। অথচ 2011 সালে যখন 13 সালে আইনটা হয় তখন সয়াবিন লিটার কত ছিল, 22-এ যখন সরকার খুব তোড়জোড় করলো যে এটা করতে হবে, প্যাকিং করতে হবে, তখন দাম কত ছিল আর আজকে কত ছিল? আমার গরিব লোক কি সয়াবিন তেল কিনছে না? তো কাজেই তারা যে বলে দাম বেড়ে যাবে, এটা যুক্তিসঙ্গত নয়। এখন ইনোভেশন, ব্র্যান্ডিং সবই আছে, এখন হবে। আমি যেমন বললাম যে বড়রা কিভাবে করবে, মিডিয়ামরা কিভাবে করবে, তারা রাস্তা বের করবে। মজুদও তো আছে, মজুদও আছে, এক্স্যাক্টলি মজুদও আছে। এমনও নয় যে এখানে কোনো রকমের ঘাটতি আছে, তা তো নয়। না, ঘাটতি মোটেই নাই। তার মানে ডাল মে কুছ কালা, কেন প্যাকিং এ যাবে না? নিশ্চয়ই প্যাকিং এ গেলে বাইন্ডিংস চলে আসে। একটা হলো প্রাইসটা ওখানে ফিক্স থাকবে, ওখানে ভেজাল থাকবে না। তো এগুলো হলে তো বাইন্ডিং হয়ে গেল, জবাবদিহিতার জায়গা হবে, স্বচ্ছতার জায়গা তৈরি, যেটা তারা দিতে চায় না। এটা অসংখ্য ধন্যবাদ মুশতাক হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চলে যেতে চাই অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী। এটি হয়তোবা একেবারে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, একজন জনস্বাস্থ্যবিদ হিসেবে আপনার পরামর্শটা কি হতে পারে? তাদের দুজনের পরামর্শ তো আমি শুনেছি। ধন্যবাদ। প্রথম কথা হলো, আমরা যদি বাংলাদেশে এখন রোগ শোকের ধরনগুলোর দিকে দেখি, বাংলাদেশে কিন্তু বেশিরভাগ লোক মারা যাচ্ছে এখন হৃদরোগ বা স্ট্রোকে মারা যাচ্ছে। এবং আমরা যদি এর কারণগুলো দেখি, এবং মারা যাচ্ছে অনেকে প্রিম্যাচিওর, অকাল মৃত্যু হচ্ছে। হ্যাঁ, মানে 70 বছর বয়সের আগে বেশ একটা উল্লেখযোগ্য লোকজন মারা যাচ্ছে। এবং সেটার কারণগুলো যদি খুঁজতে গিয়ে দেখি যে আমাদের এখানে অনেক কারণ আছে। ধূমপান, শারীরিক কী বলে সক্রিয়তা কমে গেছে, ওজন বেড়ে যাচ্ছে, এবং চর্বি জাতীয় খাবার আমরা বেশি খাচ্ছি, তেল আমরা খুব বেশি খাচ্ছি। হ্যাঁ, একটা গ্রুপের কাছে অতিরিক্ত তেল খাচ্ছি আমরা। কিছু একটা গ্রুপ আছে যারা অর্থনৈতিকভাবে এখনও দুর্বল, তারা হয়তো কম খান, কিন্তু বেশিরভাগ লোক এখন কিন্তু মাত্র অতিরিক্ত তেল খাচ্ছেন। তো এখন যদি আমাদের এই অকাল মৃত্যু কমিয়ে আনতে হয়, আমার প্রথম সাজেশন হবে তেল কম খেতে হবে। হ্যাঁ, অতিরিক্ত এদিক থেকে আমাদের সচেতন হতে হবে। এবং এটা সরকার তো এটা করে দিতে পারবে না, এটা নিজের বাড়ি থেকেই শুরু করতে হবে যে আমরা তেল কম দিয়ে রান্না করে খাবো। দ্বিতীয় হচ্ছে, যেই তেলটাই ব্যবহার করছি সেই তেলটা যেন স্বাস্থ্যসম্মত হয়। ভিটামিন এর অভাব এখনও আমাদের একটা পাবলিক হেলথ কনসার্ন, পাবলিক হেলথ প্রবলেম। বাচ্চারা আছে, অ্যাডাল্টের মধ্যে, মানে বয়স্কদের মধ্যেও ভিটামিনের অভাব আমরা এখনও লক্ষ্য করছি। সুতরাং আমাদের ভিটামিন এ ফর্টিফাইড তেল যেটা, সেটা ব্যবহার করতে হবে, এবং এটা স্বাস্থ্যসম্মত প্যাকেটজাত উপায় যেন আমাদের মধ্যে আসে। আর আমাদের কিছু পারসেপশনও চেঞ্জ করা দরকার। আমাদের, যেমন আশিক ভাই বলছিলেন, যে আমরা পরিষ্কার তেলটাকে বেশি পছন্দ করি, কিনতে চাই। দোকানে গেলে খোলা বোতলে পরিষ্কার তেল আছে কিনা দেখে তারপর এটা কিনি। কিন্তু পরিষ্কার তেল আসলে স্বাস্থ্যসম্মত তেল না, কারণ এই পরিষ্কার করতে গিয়ে এটাকে যে ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, এর মধ্যে স্বাস্থ্যসম্মত যে উপাদানগুলো ছিল অনেকগুলো চলে যায়। যেমন ভিটামিন ই প্রথমেই নষ্ট হয়ে যায়, যেটা তেলের একটা খুব শক্তিশালী, মানে খুব একটা দরকারি উপাদান ভিটামিন ই। ভিটামিন এও কমে যায়, এবং বেশি পরিষ্কার করতে গিয়ে ওই ট্রান্সফ্যাটের পরিমাণ বেড়ে যায়। হ্যাঁ, তো তেলটা যদি গাঢ় হয়, সেটা যে খারাপ তেল সেটা না। এবং আমরা আরও চাই যে তেলটা আমরা কিনে আনবো সেটা যেন একটা স্বাস্থ্যসম্মত প্যাকেটে থাকে, এবং একটা আলো ঢুকছে না এরকম একটা প্যাকেট হয়, যাতে তার মানটা বজায় থাকে। আসলে আমরা যদি এখন দেখি, মানুষ হয়তোবা কিছু অসচেতনতার অভাবে হয়তোবা এটা এতদিন জানতো না, তারা হয়তোবা এখন জানা শুরু করবে। আমরা তো দেখি যে মিনিকেট চাল অনেকেই এখন খায় না, যেহেতু তারা জানে যে এটি আসলে পুষ্টিগুণ সম্পন্ন নয়। আবার ফলের দোকানে গিয়ে আমরা দেখি যে যেখানে মাছি পড়ে সেই ফলগুলো কিনছে মানুষ, কারণ জানে যে এতে ফরমালিন নেই। সেক্ষেত্রে আমার মনে হয় খুব দ্রুতই বাংলাদেশের মানুষ এটাও বুঝতে শিখবে যে তেলে ভিটামিন এ আছে কিনা এবং সেটির প্যাকেজিংটা ঠিক মতো হয়েছে কিনা। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। অত্যন্ত বিজ্ঞ তিনজন মানুষ আমার সাথে আজকে ছিলেন, এবং তারা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলেছেন নিশ্চয়ই আমার দর্শক যারা আছেন তাদের সকলের কাজে লেগেছে। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটের ধন্যবাদ সবাইকে।